রিজওয়ান বসে আছে ইন্ডিয়ান স্পাইসির একেবারে জানালার ধারের টেবিলটায়। তার সামনে বসে আছে আরো দুজন, একজন মধ্যবয়সী মহিলা আর একজন বর্ণনার বাইরে সুন্দরী তরুণী। সুন্দরী তরুণীর নাম মৌমি, মধ্যবয়সী মহিলা ইনি সম্পর্কে মৌমির ফুপু হন। তিনি অসম্ভব রেগে আছেন। একটু পর পর আইস কিউব দেওয়া পানি অর্ডার করে আনছেন এবং তা থেকে এক চুমুক দিয়েই মুখ কুচকে বলছেন, এই পানি তো গরম, আরো ঠান্ডা পানি দরকার। তার রাগের কারণ রিজওয়ান। নিজের ঠান্ডা পানি খাওয়া ছাড়াও তিনি মৌমিকে বলছেন, তুই চিন্তা করিস না মৌ, আমি এই ছেলেকে সাইজ করে ছাড়বো। এর ঘাড় মাথা মোটকে আমি একে সোজা করে দেব। অজন্ম আর এরকম করার সাহস করবে না। তুই মাথা গরম করিস না মৌ। রূপবতী তরুণী ফুপুর সান্ত্বনা শুনছে না। সেও রেগে আছে এবং তার রাগ ক্রমেই বাড়ছে। রাগে তার গাল দুটো গোলাপি হয়ে গেছে, ডান গালের কালো তিলটাও গোলাপি হয়ে গেছে, এমনকি তার পরনের হলুদ শাড়িটাও রাগে গোলাপি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রিজওয়ানের হঠাৎ মনে হলো একটু পরে মেয়েটার সামনে রাখা কফিটাও গোলাপি হয়ে যাবে। রিজওয়ান অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কখন কফিটা গোলাপি হবে সেটা দেখার জন্য। ততক্ষণে রাগী ভদ্রমহিলার ড্রাইভার এসে পাশে দাঁড়িয়েছে। সে কাচুমাচু মুখে বলল, ফুবাই ফোন ধরতেছে না ফুবু, বড় যেটা ফোন ধরে না। ফুবু এক কাম করি, দুদককে ফোন দিয়ে দেই, তারা আইসাই চিটারে শেখা দিক। এই নেন ফুবু দুদকের জরুরি নাম্বার। আমি এখন দুদুকে ফোন করব। হ ফুবু, এটাও তো এক প্রকার দুর্নীতি। জামাইয়ের বদলে আছে জামাইয়ের বন্ধু, এটা হলো জামাই বদল দুর্নীতি। তুমি আমাকে দুর্নীতি শেখাচ্ছ? এই সায়না চৌধুরীকে ড্রাইভার সালাম দুর্নীতি শেখায়? যে না ফুবু, আমি কিছু শিখাই না ফুবু। রাগী ভদ্রমহিলা এবার আরো রেগে গেলেন। হুবা? হুবা কি? হুবা কি? দুনিয়ার সব কথা তুমি ঠিকঠাক বলতে পারো সালাম, আর ফুপা ফুপি এই সহজ দুটি শব্দ তুমি বলতে পারো না। ফাজলামো? সালাম মাথা নিচু করে বলল, সরি ফুবু, ফুবু ডাক্কা লইয়া গেছে তো। ফুপু এবার রূপবতীর দিকে তাকালেন। মৌ, তুই এক্ষুনি হাদাটাকে একটা চর মার, এক্ষুনি। মৌ মুখ ফিরিয়ে বলল, আমি পারবো না ফুপু। পারবি না মানে? একটা সামান্য চোর তুই মারতে পারবি না? চর মোটেও সামান্য ব্যাপার নয় ফুপু, চর অনেক বড় ব্যাপার। এত বেয়াদব হয়েছিস তুই? একটা চর মারার জন্য কি তোর পা ধরে আরজি পেশ করতে হবে? তুই দেখতে পাচ্ছিস না গাধাটা আমায় এক ধারে হুবু রাখছে? আমি কি এই বেয়াদবি দেখার জন্য এখানে আসছি? বেয়াদবির তো কিছু নেই ফুপু, আমার চর মারতে ইচ্ছে করছে না। তোমারও তো হাত আছে, তুমি মারো। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই জানিস আমার হাতের সমস্যা? হাত উপরে তুললে ঘাড়ের রক টান পড়ে, তাও তুই চটটা মারবি না। আমি কেন সালামকে চর মারবো? সে তো আমাকে হুবু বলেনি, তোমাকে বলেছে। সো লজিক্যালি দেখতে গেলে চরটা তোমার হাত থেকেই হওয়া উচিত। ফুপু আরো চিৎকার দিয়ে উঠলেন, আমাকে লজিক বোঝাস তুই? এই সাহানা যদি তোর লজিকের ধার ধারে না। সাপের 5 পা দেখেছিস তাই না? মুখে মুখে তর্ক। মুখে মুখে তর্ক না ফুপু, এত রেগে যাবে না তো। রিজওয়ান এবার নিজে থেকে বলল, সামান্য চরই তো ফুপু, আপনি কিছু মনে না করলে আমি সালাম সাহেবকে চর দিই। সালাম অগ্নিমূর্তি ধারণ করলো। চর মারলে আমার ফুবুয়ে মারবো, আপনার চর আমি মানব না। ফুবু আইয়া সারলে দেখেন কয়শো চর আপনারে মারে, চিটারি আপনার বের করে দিবে। সালাম গাল নিচু করে ফুপুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, হাত উপরে তুলুন লাগতো না ফুবা, নেন চর মারেন, আপনার গাড়ের রগের কোনো ক্ষতি হইব না ইনশাল্লাহ। ফুপু চর মারলেন, তবে মৌমিকে। চর খেয়ে মৌমির কোনো বিশেষ ভাব বদল দেখা গেল না। মনে হলো এমন চর খেয়ে সে অভ্যস্ত। খুব স্বাভাবিকভাবেই চোখের কাজল ঠিক করলো, কফি নিয়ে তাতে চুমুক দিল। সালাম আহত গলায় বলল, আপা বেদনা কেমন পাইলেন? ফুপু সাথে সাথে সালামের গালে একটা চর মারলেন। সালাম এবার আরো বিষণ্ণ গলায় বলল, ফুবু এত তাড়াতাড়ি করবেন না, গাড়ের রগ জোরে টান পড়লে সিধা স্ট্রোক। গাড়ের রগের স্ট্রোক মানে আজীবন লুলা। আমার বড় খালু করলো গাড়ের স্ট্রোক, বেরিন নষ্ট, অহন জবানো বন্ধ, মুখ দিয়ে খালি লুল পরে। ফুপুর আগে কাঁপতে কাঁপতে বললেন, মৌ, এক্ষুনি তুই তোর বাবাকে ফোন দে, জাস্ট নাও। এই গাধাটাকে যতে 5 মাসের অ্যাডভান্স দিয়ে চাকরি থেকে বিদায় করে ফোন দে। ফোন দিয়ে বললে তো হবে না ফুবু, ডিরেক্ট বলতে হবে। বাসায় গিয়ে বরং বলি হাতে হাতে টাকা দিয়ে দিলেন প্লিজ ফুবু। ফুপু নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছেন। তার নিজেকে ঠান্ডা রাখতে হবে।
চিন্তা শক্তিকে কাজে লাগাতে হবে। আগেই রিজওয়ান ছেলেটার ব্যবস্থা করা দরকার। সালাম মমির পাশের চেয়ারে বসে পড়ল। চাকরি চলে যাবে শুনে তারও কোনো মুখায়বের পরিবর্তন হলো না। সে মহা উৎসাহে জিজ্ঞাসা করলো, আপা কফি কেমন? আমিও খামো এক কাপ। মমি ওয়েটার ডেকে কফি বলল আরেকটা। মনে দুঃখ নিয়েন না, গরিবের চর নিজের গায়ে নিয়েছেন, স্বয়ং মাবুদ আপনার জীবনের সব দুঃখ মুছে দিবেন। মমি সালামের কথার উত্তর দিল না। রিজওয়ানের দিকে স্ট্রেট তাকিয়ে বলল, আপনি কি জানেন আপনার বন্ধুর সাথে এটাই আমার প্রথম দেখা হওয়ার কথা ছিল? জি না। এই যে বিয়ের কথাবার্তা ঠিক হওয়া পর্যন্ত আমরা কেউ কাউকে দেখিনি, কথা বলিনি, জানেন সেটা? জি না। এই যে আপনি হলুদ শার্ট পরে এলেন, এটাও কি আপনার বন্ধুর বুদ্ধি? রিজওয়ান জবাব না দিয়ে খুক খুক করে কাশলো। হলুদ শার্টের আইডিয়া অবশ্য সরোয়ারের। সরোয়ারই বলল, দোস্ত, হলুদ শার্ট আর অফ হোয়াইট প্যান্ট পরে যাবি, হাতে থাকবে 9টি হলুদ গোলাপ। রিজওয়ান হলুদ গোলাপ পায়নি, 5টি লাল গোলাপ নিয়ে এসেছে। সেগুলো মমিকে দেওয়ার সাহস হয়নি। যে মেয়ে গোলাপের চেয়েও সুন্দর তাকে গোলাপ দেওয়া যায় না, তাকে দিতে হয় নাম না জানা বনফুল। এতে গোলাপের অপমানও হলো না, সুন্দরীরও মান থাকলো। আমি অনেক কষ্ট করে আপনার বন্ধুর জন্য আলাদা করে একটু সময় বের করে এসেছি। 2 দিন পর আমাদের বিয়ে, আর সে কিনা নিজে না এসে আপনাকে পাঠালো, তাও একটা ফোন পর্যন্ত করলো না। সরোয়ার, আসলে আপনাকে ফোন করার সাহস পায়নি। বেচারা আমাকে। আমি তো আপনাকে প্রথমে সরোয়ার ভেবেছি, আপনি নিজে থেকে নাম না বললে তো। ফুপু কথা শুরু করলেন মাঝখানে। শুনো ছেলে, তুমি যদি ভেবে থাকো যে তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব, তাহলে তুমি ঘোড়ার ডিম ভাবছো। আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। মৌলভী বাজারের এসিপি আসাদুল্লাহ আমার ডট ক্লাসমেট, আমরা একসাথে ভাইবা দিয়েছি। ও হলো পুলিশ ক্যাডারে, আমার হলো প্রশাসনে। ফুপু এবার রেজওয়ানের দিকে একটু ঝুঁকে এলেন। মাত্র একটা ফোন করব, মাত্র একটা ফোন, 10 দিনের রিমান্ডে চলে যাবে তুমি, বুঝলে? এখন শুধু পিওর বাবা ফোনটা ধরছে না বলে। দেখেন ফুপু, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। আসলে সরোয়ার বলল এটা একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে আমার বদলে তুই চলে যাবি, ব্যাস। আমি সত্যি জানতাম না এখানে পার্টি দেখার কোনো কারবার আছে। এই ছেলে, কারবার কি? কারবার কি? আমার ভাইজিকে তুমি কারবার বলো? তোমার চোরা বন্ধুর মা পছন্দ করে আংটি পরিয়ে দোয়া করে গেলেন মৌকে, আর সে কিনা নিজে না এসে তোমাকে পাঠিয়ে দিল। হবু বউকে মিট করতে বন্ধু পাঠিয়ে দিল, তাও প্রথমবারে। ও আসলে একটা প্রবলেমে পড়ে আমাকে বলল, বিশ্বাস করুন। তোমাকে বললো আর তুমিও চলে এলে? ধাড়ি বলদ ছেলে, ধেই ধেই করে বন্ধুর বউয়ের সাথে ফষ্টি নষ্টি করতে চলে এসেছো। আমি তো জানি এখানকার ছেলেরা যে হার বজ্জাত, এই জন্যই তো বউকে আমি একা ছাড়িনি। শুনো গর্ধ, তুমি আর তোমার বন্ধু দুজনকে আমি 14 শিকারের ভাত খাওয়াবো। আপনার ভাইজির জন্য 14 শিক কেন, আমি 100 শিকেরও ভাত খেতে রাজি। রিজওয়ান মনে মনে বলল। সালাম ব্যস্ত হয়ে বলল, ফুবু ফুবু ফুবাই কল করাইছে, নেন ধরেন। ফুপু ফোন ধরলেন। হ্যালো পিউর বাবা, সর্বনাশ হয়ে গেছে। ময়ের হবু জামাই মানে সরোয়ার, সরোয়ার চোরা কি করেছে জানো? সে নিজে না এসে বদলে তার নিজের এক পাটপার বন্ধুকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। ভাগ্যিস আমি সাথে এসেছিলাম, মৌ তো সরোয়ারকে দেখিনি, নাইলে ঠিক ধরা খেয়ে যেত। ওগো, তুমি আমার ভাইজিকে বাঁচাও। আমার ধানমন্ডিতে ইন্ডিয়া স্পাইসিতে আছি, তুমি ধানমন্ডি থানার ওসিকে এক্ষুনি পাঠাও। বাটপারটাকে রিমান্ডে নিয়ে সেতু টিম দিলেই সব হর হর করে স্বীকার করবে। রিজওয়ান উঠে দাঁড়ালো। এরকম পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রেখে বসে থাকা অসম্ভব। রেস্তোরাঁর বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসা যাক। একটা সিগারেট খেয়ে নিলে রিল্যাক্স লাগতো। এখন রিল্যাক্স থাকা ম্যান্ডেটরি, কারণ রিজওয়ান মনে মনে একটা ভয়ঙ্কর কাজ করবে বলে ঠিক করেছে। ভীষণ ভয়ঙ্কর কাজ। রিজওয়ান যে কোনো সুযোগে এই মিষ্টি মেয়েটার হাতটা একটু ছুঁয়ে দেখবে। যে কোনো এক ফাঁকে সে এই কাজটা করবে। আর এই ভয়ঙ্কর কাজের চিন্তাটা মাথায় এসেছে এই সুন্দরী তরুণীটিকে দেখার পর। রিজওয়ান জানে এটা অন্যায়, তবুও জীবনে প্রথম কাউকে দেখে রিজওয়ানের এরকম অন্যায় করার ইচ্ছে করছে। কেনই মমি তার বন্ধুর হবু বউ, কেন? রিজওয়ান বাইরে এসে সিগারেট ধরালো। সালাম পিছু পিছু এসেছে।
আপনি যে বাগানের তালে আছেন আমি জানি, এই সালামের হাত থেকে ভাগা এত সোজা না। রিজওয়ান ধোয়ার রিং ছাড়তে ছাড়তে বলল, সালাম সাহেব, আপনার মৌ ম্যাডাম কি খুব রাগী? আপনারে বলবো কেন? না দেখে মনে হলো একটা বজ্জাকি মেয়ে অল্পতে চিৎকার চেঁচামেচি করে দুনিয়া একাকার করে ফেলে এরকম, তাই জিজ্ঞেস করলাম। আপা মোটেও বদরাঙ্গি না। আপা হলেন পৃথিবীর সব থেকে নিরাল মাইয়া, দশটাকে বুকে বসা দিলেও উপ করে না। চিৎকার তো অনেক দূর। একবার আপার বিছানায় সাপ উঠে গেল, আপা নিচে আসা আস্তে করে কইল, মা আমার বিছানায় সাপ, আমি আজ সোফায় ঘুমাবো। রিজওয়ান সিগারেট ফেলে তা পা দিয়ে পিষতে পিষতে বলল, গুড, তাহলে তো আরো ভালোই হলো। একটু পর আমি তোমার আপাকে একটা চাক্কু মারবো, চিৎকার না দিলে হয়। সালাম ঘাবড়ানো চোখে রিজওয়ানের দিকে তাকালো, অতঃপর দৌড়ে ভিতরে ছুটে গেল। রিজওয়ান বিড়বিড় করে বলল, মৌ মৌ মৌ, তুমি কেন আমার বন্ধুর বউ হচ্ছ? হোয়াট? মৌমি রিজওয়ানের পিছনে এসে দাঁড়িয়েছে। রিজওয়ান সাহেব, সালাম কিছু একটা উল্টোপাল্টা বলেছে ফুপুকে। ফুপু আরো চিৎকার করছেন। আপনি চলে যান রিজওয়ান সাহেব, কিছু একটা খারাপ ঘটার আগে চলে যান প্লিজ, ফর গড সেক। রিজওয়ান ঘুরে দাঁড়ালো। মৌমির শাড়ির আঁচলের ভাঁজ খুলে গেছে, আঁচল পেছন থেকে মাটিতে গড়াচ্ছে। রিজওয়ানের খুব ইচ্ছে করলো তা ঠিক করে দেয়, কিন্তু মুখে বলল, আমি কি 2 মিনিট, অনলি 2 মিনিট কথা বলতে পারি? আমার কথা প্লিজ। মৌমি জবাব দিল না। রিজওয়ান খুব নরম গলায় বলল, আমি রিজওয়ান, কাজীপাড়ায় ম্যাচে থাকে, টিউশনে করে, পড়াশোনা শেষে এখন চাকরির চেষ্টা করছি, একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু লাভ হচ্ছে না। এই তো আজকে সকালে আমার জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে ভাইবার রেজাল্ট দিয়েছে, হয়নি। মনটা খুব খারাপ। আমার কেন জানি মনে হচ্ছে আপনার হাতটা ধরলে আমার মন খারাপ দূর হয়ে যাবে। আমি কি আপনার হাতটা একবার ধরতে পারি মৌ? মৌমি কিছু বুঝে ওঠার আগে রিজওয়ান মৌমির হাত ধরে ফেললো, সাথে আরেকটা অন্যায় করলো। হাতের উল্টো পিঠে টুক করে একটা চুমু খেয়ে নিল। ততক্ষণে সালাম ফুপুকে সাথে করে বেরিয়ে এসেছে। সে চিৎকার করতে লাগলো, ফুবু গো ফুবু, বেড়ায় আপনার হাত ধরিয়া টাইনালে যেতেছে গা, মনে হয় আপনারে কিডন্যাপ করতেছে, বাঁচাও বাঁচাও। রিজওয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, জান প্রাণে দৌড় দিল। গাড়িতে বসেই ফুপু বললেন, সার্ভারকে একটা ফোন দিই। মৌমি আনন্দিত গলায় বলল, ফুপু, সারোয়ারকে ফোন দেওয়ার দরকার নেই। দরকার নেই মানে? এত ভালো পাত্র, বেচারার নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, তাই হয়তো এই বাদর বন্ধুটাকে পাঠিয়েছে। ফোন করে বলি অন্তত। একদম না ফুপু, ফোন করে কিছু বলতে হবে না। তুমি বরং রিজওয়ান সাহেবকে একটা ফোন করো, তাকে বলো যে সে যখন আমার হাত ধরেছিল আমার রাগ অমনি পড়ে গেল। সে কি রাগ কমানোর কোনো ম্যাজিক জানে? জিজ্ঞাসা করো তো এইটুকু। ফুপু হা করে তাকিয়ে আছেন। সালাম বিড়বিড় করে বলল, কইছিলাম নি বেড়ায় আপনার হাত ধরেছিল, বিশেষ তো গেলেন না, হুদাহুদি আমারে চড়াইলেন, মাঝখান থেকে আপনার গাড়ে রগের ক্ষতি হইল। ফুপু গর্জে উঠলেন, চুপ কর গাধা, একদম চুপ। গাড়ি সাইড কর, আমি এক্ষুনি তোর মাথা ন্যাড়া করব। মৌমি গাড়ির জানালার কাজটা নামিয়ে দিল। চমৎকার সন্ধ্যা, সবকিছু এত ভালো লাগছে কেন তার? সে গান ধরল, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়